নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি। আমাদের আজকের গন্তব্য হলো শহর কোচবিহার। একটা নতুন অভিজ্ঞতা করার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে। আমাদের রুটটি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে ফালাকাটা, তারপরে কোচবিহার। সম্পূর্ণ যাত্রাপথটি শেয়ার করছি তোমাদের সাথে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। রাস্তাঘাট ভীষণই ভালো এবং জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, তো আশা করি কোনো অসুবিধাই হবে না। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6:30। আমরা পৌঁছালাম ধূপগুড়ি। এখানে পৌঁছেই চোখে পড়ল অনেক বড় বাবার মন্দির, যেটা আমি কখনো কোথাও দেখিনি। যাক, ভালোই হলো, দর্শনটাও করে নিলাম। দর্শন করেই চলে গেলাম পাশেই মিষ্টির দোকানে, কিছু খেয়ে নিলাম। আর যেহেতু অনেকক্ষণ ধরে বাইকে বসেছিলাম, কোমরটাও ব্যথা হয়ে গেছিলো। এই যে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে অনেকগুলো মিষ্টি কিন্তু ট্রাই করা হলো, সবগুলোই কিন্তু ভীষণ টেস্টি। তার মধ্যে থেকে ভালো লেগেছে আমার হলো রসমালাই। তো খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিলাম ফালাকাটার উদ্দেশ্যে। যেহেতু রাত হয়ে গেছে, সেই জন্য আমরা ফালাকাটাতেই আমাদের রিলেটিভের বাড়িতে আজকে থেকে যাচ্ছি। কাল সকালে উঠে আমরা যাব কোচবিহার। সকাল হয়ে গেছে, তাই জন্য আমরা রওনা দিচ্ছি কোচবিহারের জন্যে। তবে ভোর থাকতে যদি শিলিগুড়ি থেকে রওনা দেওয়া যায়, তাহলে মাত্র 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু কোচবিহারে পৌঁছে যাওয়া যায়। আর কীভাবে শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়া যায়? শিলিগুড়ি থেকে NBSTC বাস নিলে কোচবিহার পর্যন্ত ভাড়া পড়বে 120 টাকা। আবার ট্রেনে করে যদি আসতে চান, তাহলে শিলিগুড়ি জাংশন বা NGP থেকেও ট্রেন পাওয়া যায়। অন্যান্য জায়গা থেকেও এমন কোনো ট্রেন ধরে চলে আসতে হবে যেটি কোচবিহার স্টেশনে থামে। শিলিগুড়ি থেকে মাত্র 140 কিলোমিটার দূরে উত্তরবঙ্গের সবচেয়ে সুপরিকল্পিত শহর এই কোচবিহার। আমরা যারা ঐতিহাসিক স্থান খুব পছন্দ করি, তাদের কাছে অন্যতম সেরা গন্তব্য হলো এই কোচবিহার। এই শহরকে কিন্তু বলা হয় রাজার শহর। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরটি পেয়েছে হেরিটেজের তকমা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আজ আমরা ঘুরে দেখব কোচবিহার রাজবাড়ি, সাগর দিঘি, মদনমোহন টেম্পল বা মদনমোহন বাড়ি এবং বানেশ্বর মন্দির। কোচবিহার শহরে ঢুকতেই একে একে চোখে পড়তে লাগলো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়, তারপরে BT কলেজ, কোচবিহার পলিটেকনিক। চলে এলাম কোচবিহার NBSTC বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে সমস্ত সরকারি বেসরকারি বাসগুলো ছাড়ে। বাস স্ট্যান্ডের সামনেই থাকা দোকান থেকে আমরা সকালে জলখাবারটা সেরে নিলাম। এবারে আমরা পৌঁছে গেলাম প্রথম দর্শনীয় স্থান রাজবাড়ি গেটের সামনে, যা বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। রাজবাড়ি প্রবেশপথ দিয়ে ঢোকার পরেই কিন্তু ব্যাগ চেকিং হবে এখানে। ওনারা বলে দিলেন কোনো রকম DSLR, GoPro বা স্ট্যান্ড কিন্তু নেওয়া চলবে না ভেতরে। প্রবেশপথ দিয়ে ঢুকে ডান দিকেই কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য জনপ্রতি 25 টাকা ভারতীয়দের জন্য এবং বিদেশিদের জন্য 300 টাকা। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। রাজবাড়ি খোলা থাকে সপ্তাহের 7 দিন, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু শুক্রবার সংগ্রহশালাটি বন্ধ থাকে। সাল 1887, সিংহাসনে তখন রাজা নৃপেন্দ্র নারায়ণ। সেই সময় ওনার তত্ত্বাবধানে লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে কোচবিহারের মাটিতে গড়ে ওঠে এই রাজপ্রাসাদ।
শোনা যায় তৎকালীন সময়ে এর নামকরণ করা হয়েছিল ভিক্টর জুবিলি প্যালেস। পরবর্তীতে যদিও লোক মুখে প্রচার হতে হতে এই ভিক্টর জুবিলি প্যালেসের নাম বদলে হয় কোচবিহার রাজবাড়ি। এই রাজপথের দুপাশে বিস্তৃত উদ্যান দেখলে চোখ জুড়িয়ে যায়। দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদের বিস্তৃতি ৫১,০০০ বর্গফুট এলাকারও বেশি জায়গা জুড়ে। প্রাসাদের একতলায় অতিথিশালা, গ্রন্থাগার, ভোজনালয় সহ মোট ২৪টি কক্ষ এবং দোতলায় ১৫টি শয়নকক্ষ, ৩টি বৈঠকখানা, ১১টি স্নানঘর, ৪টি তোষাখানা সহ মোট ৪০টি ঘর ছিল। এবারে চলুন ভেতরে যাওয়া যাক। এই যে দেখা যাচ্ছে এটা হলো গাড়ি বারান্দা। সামনের এই বোর্ডটিতে লেখা আছে এই প্রাসাদের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে এই বড় হল ঘরটি। গম্বুজের ভেতরটাও এখান থেকে দেখা যাচ্ছে, আর সুন্দর কারুকার্য। তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের সভা কিন্তু এখানেই বসতো, আর এখানে রাখা আছে রাজপ্রতীক। চারিদিকের এই কারুকার্যগুলি দেখার পরেই চোখে পড়বে মহারানী ইন্দিরা দেবীর মূর্তি। এখানে আছে তৎকালীন সময়ের কিছু ছবি। রাজা নৃপেন্দ্র নারায়ণ, মহারানী সুনীতি দেবী এবং অন্যান্য রাজা রানীদের ছবিও এখানে লাগানো আছে। এখান থেকে রাজবাড়ির ভেতরের অংশটি দেখা যায় খুব সুন্দরভাবে। পুরো ইটের তৈরি রাজপ্রাসাদ। এখানে রয়েছে কাঠের তৈরি এই রাজপ্রাসাদটির মডেল এবং তৎকালীন সময়ের কিছু বাটখারা, অন্যান্য ওজন মাপার জিনিস রয়েছে। রাজা রানীর ব্যবহার করা চামচ, আরও অন্যান্য বাসনপত্র, সুরাপান করার গ্লাস, চিঠিপত্র সমস্ত কিছু এই ঘরটিতে আছে। পরবর্তী ঘরে আছে রাজার ব্যবহৃত সোফা এবং তৎকালীন রাজা রানীদের ছবি। ভাবতেই অবাক লাগে, একসময় রাজা রানীরা এখানে বিলিয়ার্ড খেলতেন। দোতলার অন্যান্য ঘরে ছিল তখনকার দিনের অস্ত্রশস্ত্র, যেগুলোর ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। এই ঘরটিতে আছে তাদের ব্যবহৃত আরামকেদারা, ড্রেসিং টেবিল। দোতলার বারান্দা থেকে এই গম্বুজটিকে খুব কাছে থেকে দেখা যায় এবং দেখা যায় ওই দূরে রাজবাড়ির লেকটি এবং ওই যে রাস্তা যেখান থেকে আমরা সোজা এসে গেছি। দোতলা থেকে নিচে নামতেই চোখে পড়বে একটি বড় হাতির মাথার খুলি। বেরিয়ে এলাম বাইরে। বাইরে থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার চলে যাব একটু পেছন দিকে আস্তে আস্তে। রাজবাড়ির পেছন দিকে প্রচুর পাখির আওয়াজ পাওয়া যায়। চোখ মেললেই দেখা যাবে সবগুলোই টিয়া পাখি। এই পাখিগুলো নাকি শুরু থেকেই এখানে আছে। রাজবাড়ি পুরোটা ঘুরে নেওয়ার পর এবার পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাজবাড়িকে দু চোখ ভরে দেখে বিদায় জানাচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য
মদনমোহন বাড়ি। কোচবিহার রাজবাড়ি থেকে মদনমোহন বাড়ির দূরত্ব হাঁটা পথে মাত্র 5 মিনিট, আর টোটোতে গেলে মাত্র 10 টাকাতেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। রাস্তায় যেতে যেতেই চোখে পড়বে কোচবিহার আউটডোর স্টেডিয়াম, এরপরে কোচবিহার ইনডোর স্টেডিয়াম। এরপরেই পৌঁছে গেলাম মদনমোহন মন্দির বা মদনমোহন বাড়ি। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। ভেতরে প্রবেশ করেই সকলের নজরে পড়বে এই শ্বেত শুভ্র মন্দিরটি। এটি নির্মাণ করিয়েছিলেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। 1890 সালে 21শে মার্চ রাজমাতা নৃসিংহী দেবী এই মন্দিরের উদ্বোধন করেন। মন্দিরের মূল গৃহে রয়েছে দুটি ব্রোঞ্জের বিগ্রহ, একটি বড় মদনমোহন এবং একটি ছোট মদনমোহন। এছাড়াও রয়েছে মা ভবানী মন্দির। এখানে মূলত ভগবান শ্রীকৃষ্ণ মদনমোহন নামেই পূজিত হন। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। দিনে যেমন রোদের আলোয় এই শ্বেতশুভ্র মন্দিরটি এত সুন্দর লাগে, রাতেও কিন্তু রং বেরঙের আলোয় আরও অপরূপ লাগে। মদনমোহন এবং অন্যান্য দেবদেবীদের দর্শন করে কিছুটা সময় কাটিয়েই চললাম আমরা পরবর্তী গন্তব্য সাগর দিঘি। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে খনন করা হয়েছিল এই দিঘি। অদ্ভুত রহস্য ভরা এই দিঘির জল সারা বছর নাকি একই থাকে। শোনা যায় এই দিঘি খননের সময় 7টি সাগরের জল এনে এখানে মেশানো হয়েছিল। একসময় এই দিঘির জলই কিন্তু কোচবিহারবাসীরা পান করতেন, কিন্তু এখন সংস্করণের অভাবে জলটি দূষিত হয়ে গেছে। এই সাগর দিঘিকে কেন্দ্র করেই বিভিন্ন প্রশাসনিক অফিসগুলো কিন্তু গড়ে উঠেছে, যেমন কোচবিহার ডিএম অফিস, পৌরসভা অফিস, কোচবিহার কোর্ট, মহকুমা শাসকের অফিস, কোচবিহারের থানা ইত্যাদি। এই সাগর দিঘি কোচবিহার শহরের এই ব্যস্ত রাস্তায় স্থানীয় লোকেদের বিশ্রাম নেওয়া এবং অবসর সময় কাটানোর একটি জনপ্রিয় স্থান। তাছাড়া শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখিরা বিচরণ করে থাকে। কোচবিহার শহরকে খুব ভালো করে উপভোগ করে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হলো বানেশ্বর মন্দির। কোচবিহার শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বানেশ্বর শিব মন্দির। সময় লাগে ওই 20 মিনিটের মতো। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নরনারায়ণ। মন্দিরের গর্ভগৃহে প্রধান দালান থেকে 10 ফুট নিচে রয়েছে আরাধ্য দেবতা মহাদেব। এখানে পুজো দেওয়ার সময় শুরু হয় সকাল 9টা থেকে এবং সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি করা হয়। এখানে পুজো দিতে হলে 10 টাকা দিয়ে মন্দির চত্বর থেকেই একটি কুপন নিতে হয়। শ্রাবণ মাসে প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মন্দিরে। ভেতরে ভিডিওগ্রাফি করা মানা, সেই জন্য কাছ থেকে শিবলিঙ্গটিকে দেখাতে পারলাম না। এই মন্দির সংলগ্ন পুকুরে রয়েছে প্রায় 300 বছরের পুরনো কচ্ছপ। এদেরকে এখানে মোহন বলে ডাকা হয়। মন্দিরের বাইরে রয়েছে এরকম পূজা সামগ্রীর দোকান। আজ তাহলে এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।